একটি প্রজন্ম যাদের জন্ম হয়েছে ১৯৯৭ থেকে ২০১২ সালে। এই প্রজন্মকে ডিজিটাল নেটিভস বলা হয় কারণ তারা ছোটবেলা থেকেই ইন্টারনেট এবং প্রযুক্তির সাথে পরিচিত হয়েছে। তারা বিশ্বের প্রথম প্রজন্ম যারা সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে বড় হয়েছে। তারা শুধুমাত্র পৃথিবীতেই নয় বরং নতুন বাংলাদেশের ইতিহাসেও অনেক বড় পরিবর্তন ঘটিয়েছে। আর সেই নতুন বাংলাদেশের ইতিহাসের ১ বছরের মাথায় দাঁড়িয়ে আমরা যাদের জন্য এই পরিবর্তন হয়েছে সেই প্রজন্মকে বলা হয় জেনজি বা জেনারেশন জেড। জেনজি বৈচিত্র্যকে প্রাধান্য দেয় এবং নতুনকে স্বাগত জানায়। তাদের এই বৈচিত্র্যময় নতুন চিন্তাভাবনাকে আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন দ্য ভয়েস অব জেনজি পাওয়ার্ড বাই ফুডি। স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাত। আমরা দেখলাম ফল উৎসবে ফল লুটপাটের ঘটনা, লুটপাটের যে মহোৎসব চলছে সেগুলো নিয়ে কথা বলবো, সেই সাথে নির্বাচন প্রসঙ্গ নিয়েও কথা বলবো। এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের মাঝে আলোচনার জন্য রয়েছেন যুবশক্তির যুগ্ম সদস্য সচিব রাদিত বিন জামান। রাদিত, স্বাগত আপনাকে। ধন্যবাদ। আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ব্যস্ততা যাচ্ছে? একটু ব্যস্ততা যাচ্ছে। কি নিয়ে যাচ্ছে? এখন আমি আস্তে আস্তে রাজনীতি থেকে যাচ্ছি, আমাদের দলটা আস্তে আস্তে মানুষের দিকে যাচ্ছে, জনগণের কাছে যাচ্ছে। সেই জায়গা থেকে আমাদের অনেক চাপ আছে, অনেক বিজনেস থাকে, আমাদের সংগঠনের অনেক কাজ থাকে যেটা আমাদের নিজেদের দায়িত্ব নিয়ে করতে হয়। এখন কোন ধরনের চাপগুলো বেশি ফিল করছেন? এখন তো আমাদের জুলাই মাস চলতেছে। এই মাসটা তো একটা হিস্ট্রি বাংলাদেশের জন্য। এটা তো আমাদের মনের ভিতরে গাঁথার একটা মাস, যেই মাস থেকে আমরা নতুন বাংলাদেশের পেয়েছি, একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আবার নতুন করে বাঙালিরা আমরা দেখা শুরু করেছি। আজকে এই মাসটা আমাদের জন্য যতটা দুঃখজনক, কষ্ট, তেমন আনন্দরও যে এই মাসে আমরা বিজয়ী হয়েছি একটা স্বৈরাচারের রাজ্য থেকে। যে স্বৈরাচার ছিল বোমা বুলেটের মালিক, সেই স্বৈরাচারকে আমাদের জেনারেশন সহ যারা জনগণ সবাই মিলে আমরা তাকে লাঠি পাথর ইট দিয়ে ইটিয়ে দেশ থেকে তাড়া করেছি। এই জুলাই মাসটা আমাদের কাছে অনেক বড় কিছু। সেটার সাথে চাপের কি সম্পর্ক? এই যে আমাদের বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, এই প্রোগ্রামের ব্যাপারে আমাদের কথা মানে চিন্তা করতে হইতেছে, প্রোগ্রামটা সুন্দরভাবে অর্গানাইজ করতে হতেছে, অনেক কিছু নিয়েই মানে আমাদের কাজ করা লাগতেছে। সো সব মিলেই চাপ আছে। তারপর নিজেরও তো ব্যক্তিগত অনেক কাজ থাকে, সেগুলোও তো টাইম বের করে নিয়ে আসতে হয়। জুলাই পরবর্তী বাংলাদেশে কি সব কিছুই সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে? আমি শুরুতেই একটি প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম, এই যে লুটপাটের যে প্রসঙ্গটি, ফল উৎসবে ফল লুটপাটের একটি বিষয় আমরা দেখলাম। এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন? দেখেন, বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ এখনও সুশিক্ষিত নয়। আর ফল লুটপাটের ব্যাপারটা হলো, মানুষ যখন কোনো কিছু দেখে পড়ে আছে, হয়তো তাদের মনে এরকম কিছু একটা গেঁথেছে যে এই ফলগুলো তো নষ্ট হয়ে যাবে, আমরা নিয়ে যাই বা এরকম কিছু। বাংলাদেশে এটা নতুন কিছু নয়, লুটপাট করা বা জিনিসপত্র আগে নেওয়া। হয়তো তার মানুষ বুঝতে পারে নাই, জনগণ বুঝতে না পেরে নিয়েছে। তবে আমার মনে হয় এটা ভুল হয়েছে, এটা ঠিক হয়নি। নতুন কিছু নয়, কিন্তু আপনারা তো নতুন বন্দোবস্তের কথা বলছেন। নতুন বন্দোবস্তের জন্যই তো এই জুলাই বিপ্লব। জি। তাহলে নতুন বন্দোবস্ত কি আসলো? একটা নতুন বন্দোবস্ত যদি আপনি তাড়াহুড়া করে চান, সেটা কিন্তু সুন্দর হবে না। সব কিছুরই একটা সময় লাগে, সব কিছু একটা সময় ধারা আগায়। নতুন বন্দোবস্তটা যখন আস্তে আস্তে আমাদের ভিতরে জাগরণ হবে, when we will start thinking about it, তখন আস্তে আস্তে কিন্তু নতুন বন্দোবস্তটাই কিন্তু মানুষের ভিতর থেকে আসবে। আস্তে আস্তে কি শৃঙ্খলা আসছে, নাকি মানুষজন আরো বেশি করে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে এগিয়ে যাচ্ছে? এই যে বাটা লুটপাটের ঘটনা তো আমরা দেখলাম, তারপরে এই যে ফল লুটপাটের ঘটনা আপনি বললেন যে যেটি মানুষজনের ঠিক হয়নি, এই পরিস্থিতিগুলো সৃষ্টি কেন হচ্ছে? দেখেন, একটা বড় একটা দলের লোকজন যারা চাচ্ছে না এই সরকারটা স্টেবল হোক, আগামী ইলেকশন স্টেবল হোক। আপনার কি মনে হয় যে নির্বাচন ফেব্রুয়ারিতেই সম্ভব? এটা তো নির্বাচন কমিশন বুঝবে। অন্তর্বর্তী সরকার যে এসেছে, যারা দায়িত্ব নিয়েছে, তারা এটা বুঝবে যে এখনও কি দেশ কি ইলেকশনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া কি ঠিক হবে নাকি না। আপনার জায়গা থেকে আপনি কি মনে করছেন? আমি মনে করতেছি এখনও ইলেকশনের জন্য আমাদের দেশ রেডি না। কারণ আস্তে আস্তে আমাদের রিজার্ভ ব্যাংকের অ্যামাউন্ট বাড়তেছে। এখন এটা যদি ইলেকশনের দিকে যায়, তখন একটা পলিটিক্যাল দলই এটার মজাটা পাবে। বাট রাইট নাও এই জিনিসটা সব পলিটিক্যাল দলের ক্ষমতার বাহিরে
একটা দেশের জন্য জিনিসটা মানে ইমপ্রুভ হচ্ছে। সো আমি মনে করি যে যখন ইন্টারিম গভর্নমেন্ট বা এই নির্বাচন কমিশন মনে করবে যে এখন ইজ দ্য রাইট টাইম ফর ইলেকশন, জনগণ মনে করবে যে ইটস দ্য রাইট টাইম ফর ইলেকশন, তখন এই ইলেকশনটা দেওয়া উচিত। রিজার্ভের প্রসঙ্গটি আপনি যখন বললেন, রিজার্ভ বাড়ছে কিন্তু একই সাথে বিনিয়োগ তো কমছে। বিনিয়োগ কমছে, আস্তে আস্তে বাড়বে। তার জন্য কি অপেক্ষা করবেন? ধৈর্য ধরাটা ইম্পর্টেন্ট। কতদিন? 16 বছর স্বৈরাচারের জন্য যেই ধৈর্যটা আমরা বাঙালি ধরতে পেরেছি, সো এখন মনে হয় যে তাড়াহুড়া করার মতো এখন সময় না, ধৈর্য ধরতে হবে। আমাদের দেশে এখনও ওইভাবে আমরা দাঁড়িয়ে উঠতে পারিনি। 16 বছর একটা লুটপাট সাম্রাজ্য ছিল, ওই সাম্রাজ্যটা দেশের কোনো কিছুর ভিতর মানে কিছু রেখে যায়নি। তারা যেভাবে পেরেছে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। সো এই একটা জিনিস যখন আপনি মানে ভালো করতে যাবেন, তাড়াহুড়া করলে ওইটা অর্গানাইজ সুন্দর হবে না। সো সেটাকে সুন্দর করতে হলে একটু সময় লাগবে, সবার ঠান্ডা হতে হবে, সবাই এই ঐক্যমতে আসতে হবে, সবাই অর্গানাইজ ওয়েতে কাজ করতে হবে, গভর্নমেন্টকে সাপোর্ট দিতে হবে। এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু আমার গভর্নমেন্ট না, বা আপনারা অনেকে বলে যেটা এনসিপি গভর্নমেন্ট না। এই গভর্নমেন্টকে কিন্তু সব রাজনৈতিক দল এক জায়গায় বসে ডিসিশন নিয়েই কিন্তু ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসাবে বসানো হয়েছে, এমনকি উপদেষ্টা মণ্ডল এটা ওইভাবেই তৈরি করা হয়েছে। আপনি কি মনে করেন যে অপেক্ষার প্রশ্নে সব রাজনৈতিক দলগুলো এক জায়গায় পৌঁছাতে পারবে? পৌঁছাচ্ছে কি? বর্তমানে কি পরিস্থিতি দেখছেন? মত বিনিময় থাকবে, মানুষের একজন আরেকজনের সাথে না মিলার সম্ভাবনাটা থাকা অতি স্বাভাবিক। আপনার আমার মত সেম হতে পারে না, ঠিক না? আপনি একটা জিনিস চাবেন, আমি আরেকটা জিনিস চাবো। তো ওই জায়গা থেকে আসতে মানে একটা সবারই একটা মিডল সলিউশনে আসা উচিত বলে আমি মনে করি। মিডল সলিউশনে কি আসতে পারবে? সেই পথ কি তৈরি হচ্ছে? কিভাবে তৈরি হচ্ছে? এখন তো অলরেডি মানে কিছু যে ব্যাপারে অনেকগুলা মানে আমাদের দল সহ অনেক দল একমত হয়েছে, আবার বিএনপি ওই ব্যাপারগুলোর ব্যাপারে মত দিচ্ছে না। তো ওইগুলা কিভাবে বিএনপির থেকেও মানে চিন্তাধারা এবং অন্য দলগুলোর থেকেও চিন্তাধারা মিলে নিয়ে তারপরে কিভাবে একটা সুন্দর সলিউশনে আনা যায়, আমার মনে হয় নির্বাচন কমিশনের ওটার ওপর চিন্তা করা উচিত। জি, ঐক্যমত নিয়ে আপনার সাথে কথা বলবো, তবে এই পর্যায়ে নিব একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেএনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি এক্ষুনি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অফ জেএনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটিতে। আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। আমরা কথা বলছিলাম ঐক্যমত নিয়ে, নির্বাচন নিয়ে। লন্ডন বৈঠকের পরে নির্বাচন প্রসঙ্গটি নিয়ে কিছুটা ধোঁয়াশা কেটে গেছে বলে মনে হলেও বর্তমানে মনে হচ্ছে যে আবারও কিছুটা ধোঁয়াশা বাড়ছে। ধোঁয়াশা কি বাড়ছে? আপনি কি মনে করেন? বাড়বে কমবে এটা স্বাভাবিক, না হলে তো হবে না। মানে সবারই তো একমতে আসতেছে না। তো আমরা চাচ্ছি স্থানীয় সরকার ইলেকশন আগে, বিএনপি সেটার সাথে ঐক্যমত প্রকাশ করছে না। আবার অনেক দল আমাদের সাথে ঐক্যমত প্রকাশ করছে যে স্থানীয় সরকারটা আগে দিলে বেটার হবে, বাট বিএনপি চাচ্ছে না। বিএনপি চাচ্ছে ন্যাশনাল ইলেকশনটা আগে হোক। আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি স্থানীয় সরকার ইলেকশনটা মোর ইম্পর্টেন্ট দ্যান ন্যাশনাল ইলেকশন। কারণ আমি আসলে যখন আমি আমার গ্রামে যাই, মানে তৃণমূল পর্যায়ের মানুষ কিন্তু এমপি আর উপজেলা চেয়ারম্যানকে ওইভাবে ধারণ করে না। তাদের কাছে ইম্পর্টেন্ট হলো এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা কিন্তু ওদের কাছেই যায় তাদের সমস্যাগুলো নিয়ে। তো স্থানীয় সরকার ইলেকশনটা যদি হয় তাহলে একটা ফেয়ার ইলেকশন হবে নাকি হচ্ছে সেটা মানুষ দেখতে পারবে। স্থানীয় সরকার ইলেকশনে প্রার্থীদের আমাদের তৃণমূল পর্যায়ের মানুষরা চুজ করতে পারবে। সেখানে মানে কোনো দলের একটা পাওয়ার ইউটিলাইজ করা হবে না বা দলের একটা সাপোর্ট ইউটিলাইজ করা হবে না। কারণ আমরা সবসময় দেখে আসছি যে যেই দল ক্ষমতায় থাকে স্থানীয় সরকার ইলেকশনে সেই প্রার্থী অন্যদের থেকে হলেও একটু এগিয়ে থাকে, মানে কিছু বেনিফিট পায়। কিন্তু লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা যখন হয়ে যাবে, এবার যদি আগের লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয়ে যায় তাহলে সেই প্রার্থীগুলো ওই বেনিফিটটা পাবে না। সবাই সমানভাবে কাজ করতে পারবে, সবাই মানে রাইট লিডার উঠে আসবে ইলেকশনের দ্বারা, মানুষের ভোটের দ্বারা। আমরা 16 বছর একটা মানে এরকম
ইলেকশন দেখেছি যেটা আমরা আগে কখনো দেখিনি। যদি বলেন যে আমাদের জেনারেশন যে ইলেকশন কী জিনিস এটা দেখেই নেই। জেন জি যদি ধরেন, আমরা কিন্তু একটা 16 বছর একটা পলিটিক্যাল আইডিওলজি গ্যাপে ছিলাম। এই স্থানীয় সরকার ইলেকশনটা যখন হবে তখন আমরা কিছু আইডিয়া গেইন করতে পারবো যে ইলেকশনটা আসলে কিভাবে হয়, ওয়াই দ্য ইলেকশন ইজ ইম্পর্টেন্ট টু দ্য পিপল, ঠিক না? মানে আমাদের নেক্সট প্রজন্ম বুঝতে পারবে যে একটা ভোটের ভ্যালু কী। তো আপনি বলছেন যে নির্বাচনের দরকার আছে, ভোটের দরকার আছে, যেহেতু অনেক বছর 16 বছর কেউ ভোট দিতে পারেনি এইভাবে, সেক্ষেত্রে বিএনপি চাইছে একভাবে এবং এনসিপি ডানপন্থী যেই রাজনৈতিক দলগুলো আছে তারা চাইছে আরেকভাবে। এই সমঝোতার একটা জায়গায় না আসলে নির্বাচন কিভাবে সম্ভব? এটা তো সমঝোতার জায়গায় আসতে হবে যেখানে সাপোর্ট বেশি থাকবে। যদি স্থানীয় সরকার ইলেকশনের ব্যাপারে বিএনপি খালি একটা মত দিলে হবে না, আবার এখানে তো খালি এনসিপি না, স্থানীয় সরকার ইলেকশনের জন্য কিন্তু আরও যে রাজনৈতিক দলগুলো আছে তারাও কিন্তু এটা আগে চাচ্ছে। যখন আপনি কোনো ব্যাপারে যদি সামর্থ্য বেশি থাকে সেই জিনিসটাই কিন্তু অ্যাকসেপ্টেড হয়, ঠিক না? ধরেন আপনি যদি বিএনপির সাথে অন্য দল আবার এই মত দিয়ে যে স্থানীয় সরকার আগে হবে না, তখন একটা কনফ্লিক্ট হতো। এখানে কিন্তু দ্য রেজাল্ট ইজ ভেরি মাচ ভিজিবল যে সব দল চাচ্ছে স্থানীয় সরকার ইলেকশন, বিএনপি একমাত্র দল তারা চাচ্ছে না স্থানীয় সরকার ইলেকশন। বামপন্থী দলগুলোও চাইছে না, সেই জায়গায় তো আমি বলতেছি তাদের বিএনপির সাথে আবার একাত্মতা রয়েছে। হ্যাঁ, থাকতেই পারে, এটা অসম্ভব কিছু না, কিন্তু যেই ব্যাপারটা নিয়ে কোনোভাবে কনফ্লিক্ট তৈরি হবে তখন আমার দেখা উচিত যে ইলেকশন কমিশনের দেখা উচিত যে কোন জায়গায় সব বেশি দল চাচ্ছে, কোন সাবজেক্টটা নিয়ে বেশি দল ঐক্যমত প্রকাশ করতেছে, ওইটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। এবার একটু অন্য প্রসঙ্গে যাই। আমরা দেখলাম যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া বিমানবন্দরে ম্যাগাজিন সহ আর কি দেখা গেল এবং সেটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তবে প্রথমেই যে বিষয়টি জানতে চাইবো যে তিনি তার ফেসবুক স্ট্যাটাসে এই বিষয়টি ক্লিয়ার করেছেন। তিনি বলেছেন যে লাইসেন্সকৃত একটি বন্দুক রয়েছে তার কাছে এবং সেই কারণে ম্যাগাজিনটি তিনি ভুলে নিয়ে ফেলেছিলেন। এই বিষয় নিয়ে কথা বলবো। তবে আমি আপনাকে বলি, আসিফের ম্যাগাজিন নিয়ে যেটা হয়েছে এটা ডিসাইড করবে হোম মিনিস্ট্রি বা এভিয়েশন ইয়াটা, কিন্তু আসিফ আর মাহফুজ ভাই নিয়ে, আফরুজ আর উপদেষ্টা মাহফুজকে নিয়ে কিন্তু পুরো উপদেষ্টা মণ্ডলয় না। আমরা গত 1 বছর ধরে দেখে আসতেছি যে কিছু হলেই উপদেষ্টা আসিফকে ধরো, উপদেষ্টা মাহফুজকে ধরো। এই প্রসঙ্গগুলো নিয়েই আমি আপনার কাছে কথা শুনবো, তবে এ পর্যায়ে নিব একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবারও ফিরছি দ্য ভয়েস অফ জেন জি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানে। আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দ্য ভয়েস অফ জেন জি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানে। আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। যে কথাটি আপনি বলছিলেন বিরতিতে যাওয়ার আগে, যে কিছু হলেই আমরা দেখি যে আসিফকে টার্গেট করা হয়, মাহফুজকে টার্গেট করা হয়, কেন করা হয় বা কারা করছে? আসিফ আর মাহফুজ তো ছাত্রদের প্রতিনিধি হিসাবে গভর্নমেন্টের কাছে গিয়েছে, তাদেরকে টার্গেট করলে আমাদেরকে টার্গেট করা যাবে, কারণ বাই চান্সে তারা ইজিলি এনসিপিকে টার্গেট করতে পারবে, কারণ বৈষম্য বিরোধী ব্যানার থেকে কিন্তু আসিফ মাহফুজ নাহিদ উঠে আসা, ঠিক। কিন্তু আপনি যদি কথা বলেন, আমি বলবো যে আসিফের মন্ত্রণালয় বাদেও তৃণমূল পর্যায়ে আরও 4-5টা মন্ত্রণালয় অনেক ইম্পর্টেন্ট। বাংলাদেশের মানুষকে আপনি যেটা দেখাবেন তারা সেটা নিয়েই দৌড়াবে। আপনার এগ্রিকালচার মিনিস্ট্রিটা দেখেন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা মিনিস্ট্রি আমাদের দেশের জন্য, এমনকি এটার প্ল্যানিংটাই আমাদের দেশের মানুষের খাদ্যর ব্যাপারে আরও এগিয়ে নিয়ে যাবে। সেই মিনিস্ট্রি থেকে আমরা দৃষ্টিমূলক কোনো কিছু পেয়েছি লাস্ট 1 বছর? অন্য মিনিস্ট্রিগুলো থেকে কি পেয়েছি? না, আমরা দৃষ্টিমূলক সব 1-2টা মিনিস্ট্রি থেকে আমরা জানতে পেরেছি যে মানে কয়েকটা চেঞ্জ আমরা দেখেছি। কিন্তু আপনি যদি দেখেন যে তৃণমূল পর্যায়ে আসিফকে টার্গেট করা হচ্ছে, আসিফকে টার্গেট করতে হলে আরও 4-5টা মিনিস্ট্রিও তৃণমূল পর্যায়ে ইম্পর্টেন্ট। এগ্রিকালচার মিনিস্ট্রি, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, তারপর হলো সমাজ কল্যাণ মন্ত্রণালয়, তারপর হলো দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়। এই 4-5টা মন্ত্রণালয় কিন্তু অনেক ইম্পর্টেন্ট তৃণমূল পর্যায়ে। এমনকি এই মন্ত্রণালয়গুলোর থেকে আমরা কিন্তু লাস্ট 1 বছরে
we haven't seen any plan yet. If I actually talk about agriculture ministry, ঠিক আছে, দ্রব্যমূল্যের দাম 1 টাকা বাড়লে সারা বাংলাদেশের মানুষ সেটা নিয়ে নাচানাচি শুরু করে দেয়, কিন্তু আমাদের কৃষকের যে প্রোডাকশনে 5 টাকা বাড়লেই কখনো আপনি দেখেন কোনো আন্দোলন হতে? আপনি কখনো দেখেছেন বাংলাদেশের মানুষ রাজপথে নেমেছে যে কৃষকের প্রোডাকশনের কস্ট এত বাড়লো কেন? কেন নামছে না, কেন তাদের কেউ সমর্থন করছে না? কারণ কৃষকরা তো হলো গিয়ে মানে তারা হলো গিয়ে আসলে আমরা রেসিজমটা কি, আমাদের রেসিজম আপনারা নেমেছেন, আমরা কেউই এটা নিয়ে কথা বলছি না, কারণ এটা নিয়ে বাংলাদেশের মানুষের কোনো দলেরই দেখতেছি মাথা ব্যথা নেই। কারণ কি জানেন, আপনারা মানে সবসময় আসিফের ম্যাগাজিন শেয়ার ওইটা নিয়ে মানুষ ব্যস্ত থাকে, কিন্তু আসলে পিছনে যে অনেক কিছু আমাদের এখন নেয়ার সময়, অনেক কিছু এখন আমাদের চিন্তা করার সময়, ভাবনার সময়, সেটা নিয়ে আমরা ভাবি না। যেমন ধরেন এগ্রিকালচার মিনিস্ট্রি নতুন প্রযুক্তি কবে আসবে, ইনোভেটিভ ফার্মিং নিয়ে কবে গভর্নমেন্ট একটা প্ল্যান করে দিয়ে যাবে। ইন্টার্ম গভর্নমেন্ট কিন্তু সারা জীবন থাকবে না, বাট ইন্টার্ম গভর্নমেন্ট এরকম একটা প্ল্যান বা এরকম একটা মানে সিস্টেম চালু করে দিয়ে যেতে পারে যে নেক্সট যে গভর্নমেন্ট ক্ষমতায় আসবে সেই গভর্নমেন্ট যাতে ওই সিস্টেমটাকে নিয়ে আগাতে পারে, এবং কি দ্যাট হ্যাজ টু বি ভিজিবল টু আস, ভিজিবল টু এভরিওয়ান, যাতে আমরা জানতে পারি যে ইন্টার্ম গভর্নমেন্ট এরকম কিছু তৈরি করে চিন্তা ভাবনা করে দিয়েছে, এরকম একটা সিস্টেম চালু করে দিয়েছে, এবং এই সিস্টেমটা এতদিনের মধ্যে ইন্টার্ম গভর্নমেন্ট দ্বারা আমরা শুনেছি যে বাস্তবায়ন হবে। তখন যদি বিএনপি ক্ষমতায় আসে বা অন্য রাজনৈতিক দল ক্ষমতায় আসে, তাদেরকে আমরা প্রশ্ন করতে পারবো যে আমাদের ইন্টার্ম গভর্নমেন্ট এই প্ল্যানগুলো দিয়ে গেছিল আমাদের কাছে। আপনাদের জায়গা থেকে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে এই সিস্টেমগুলোকে নিয়ে কাজ করার? অফকোর্স আমাদের যুব শক্তির থেকে সামনে এগ্রিকালচার নিয়ে আমরা কাজ করব, আমরা কিছু প্ল্যানও করবো এগ্রিকালচার নিয়ে, যে ইনোভেটিভ টেকনোলজি কীভাবে ইউটিলাইজ করা যায়, যে তারপরে আমাদের যে খাদ্য সংরক্ষণটা প্রতিটা ইউনিয়ন উপজেলায় কীভাবে মানে আনা যায়। যেমন ধরেন যে আমাদের কৃষকরা কিন্তু একটা টাইমে গিয়ে প্রোডাকশন যখন বেড়ে যায়, যখন জিনিসপত্র প্রোডাকশন বেড়ে যায়, তারা কিন্তু এটা স্টোরেজ করতে পারে না, তারা কি করে সেটাকে ফেলে দিতে হয়, তাদের নষ্ট করে ফেলতে হয়। কিন্তু এই যে একটা স্টোরেজ সিস্টেম যদি প্রতিটা ইউনিয়ন প্রতিটা উপজেলায় থাকে, তখন কৃষকদের প্রোডাকশন যখন বেশি হবে, তখন কিন্তু আমরা এই খাদ্যগুলো স্টোরেজ করে রাখতে পারবো, এবং যখন এই খাদ্যগুলোর দাম বৃদ্ধি হবে, তখন কিন্তু আমরা স্টোরেজ থেকে এই খাদ্যগুলো বের করে মানুষের কাছে বিলিয়ে দিতে পারবো। তখন খাদ্য নষ্টও কম হবে, আমাদের কৃষকরাও একটা ভালো অ্যামাউন্ট মানে ভালো একটা মানে ভ্যালু পাবে খাবারগুলোর জন্য। আপনাদের এইসব পরিকল্পনা নিয়ে কি সরকারের সাথে কোনো কাজ করেছেন? আমাদের সংগঠনটা মাত্র 2 মাস হয়েছে আসছে, আমরা এখন মানে উপজেলা জেলায় কমিটি দেওয়ার জন্য মূলত আমরা কাজ করতেছি। এরপরে আমরা এগুলা নিয়ে অফকোর্স মানে এগিয়ে যাব, এবং এরকম প্ল্যান আমরা করতেছি, ঠিক আছে। কিন্তু আমাদের সংগঠন তো একটা পলিটিক্যাল পার্টি, আমরা তো একটা পলিটিক্যাল পার্টি, এই ব্যাপারটা তো বাংলাদেশের মানুষের জন্য ইম্পর্টেন্ট, সেটার জন্য তো সরকারের চিন্তা করা উচিত, ঠিক না? বাংলাদেশের মানুষের চিন্তা করা উচিত। ইন্টার্ম গভর্নমেন্ট আসে কখন? যখন বিপ্লব হয় দেশে, তখনই একটা ইন্টার্ম গভর্নমেন্ট আসে, এবং ইন্টার্ম গভর্নমেন্টের কাজটাকে ইন্টার্ম গভর্নমেন্ট এরকম প্ল্যান প্রসেস সিস্টেম করে দিয়ে যাবে, যেখান থেকে আমাদের নেক্সট ফিউচারে দেশের যেই রাজনৈতিক দলে ক্ষমতায় আসুক, ওই প্রসেসগুলোকে যাতে মানে আরও বৃদ্ধি করতে পারে, মানে স্থাপনা তৈরি করতে পারে ওই প্রসেসগুলো নিয়ে, ওই সিস্টেমগুলো নিয়ে। যে আকাঙ্ক্ষা নিয়ে বিপ্লব সংগঠিত হয়েছিল, আপনি বিপ্লবের কথা বললেন, সেই আকাঙ্ক্ষা 1 বছর পরে এসে কতখানি পূরণ হলো? আসলে ওইভাবে আমি ব্যক্তিগতভাবে ওরকম পরিবর্তন দেখিনি। ইন্টার্ম গভর্নমেন্টে খালি টার্গেট করা হয় আমাদের ছাত্র উপদেষ্টাকে, আরও যারা উপদেষ্টা হিসাবে বসে আছে তাদেরকে প্রশ্ন করা উচিত, তাদের মন্ত্রণালয়ে কি কি কাজ হচ্ছে এগুলো নিয়ে প্রশ্ন করা উচিত, কারণ তারা কিন্তু নির্বাচিত কোনো সরকারের মাধ্যমে কিন্তু ওই চেয়ারটায় বসে নাই, তারা কিন্তু আমার ভাইয়ের রক্তের উপর পাড়া দিয়ে ওই চেয়ারটায় বসছে, লাখ টাকা বেতন দেওয়ার জন্য নয়, আর প্রোটোকল দেওয়ার জন্য নয়। তাদেরও কিন্তু আমাদের কাছে ওপেন আপ হতে হবে, তাদেরও কিন্তু আমাদের এই সব কিছুর অ্যান্সার করতে হবে। ধন্যবাদ রাদিত, আপনাকে এতক্ষণ আমাদের মাঝে সময় দেওয়ার জন্য। আজকের মতো শেষ করতে হবে। জি, থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগলো খুবই, ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। আবারও আগামী পর্বে দেখা হবে ঠিক একই সময়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন 21শে টেলিভিশনের পর্দায় আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে।